নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের বিষয় হচ্ছে ফুসফুসের সমস্যা এবং তার সমাধান। এই ফুসফুস নিয়ে আলোচনার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি প্রখ্যাত পালমোলজিস্ট ডক্টর পবন আগরওয়ালের কাছে। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। আর আমারও খুব ভালো লাগছে আপনাদের চ্যানেলে আমাদের দর্শকদের সঙ্গে কথা বলতে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, যেটা প্রথমেই জানবো যে ফুসফুসের বিষয়ে, যে ফুসফুসের প্রধান যে সমস্যা অনেকেই আমরা মনে করি যে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট মানেই কি ধরে নেব যে আমার ফুসফুসের সমস্যা হয়েছে? মেন কারণ শ্বাসকষ্ট ফুসফুসে রোগে হয়, কিন্তু শ্বাসকষ্টর অন্য কারণও হতে পারে। যেমন হার্টের রোগের জন্য শ্বাসকষ্ট হতে পারে, কারো যদি ওয়েট খুব বেশি থাকে বা তার যদি কোনো এক্সারসাইজ করার অভ্যেস নেই তার শ্বাসকষ্ট হতে পারে। অনেকবার সাইকোলজিক্যাল কারণে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা যে বেশিরভাগ শ্বাসকষ্ট রোগ ফুসফুসের জন্যে হয়। যেমন সবাই জানে, অ্যাজমা সম্বন্ধে সবাই জানে, সিওপিডি সম্বন্ধে সবাই জানে। তারপরে অনেকগুলো ফুসফুসের রোগ যেমন টিউবারকুলোসিস হয়, তারপরে শ্বাসকষ্ট হতে পারে। তারপরে লাং যখন শুকিয়ে যায়, পালমোনারি ফাইব্রোসিস, তাতে শ্বাসকষ্ট হয়। আর এখন তো সবাই কোভিড নিয়ে সম্বন্ধে সবারই জ্ঞান আছে, আর কোভিডে কীভাবে শ্বাসকষ্ট হয় সেটা আমার বলার দরকার নেই, সবাই জানে। নানা রকম ইনফেকশনে শ্বাসকষ্ট হতে পারে কোভিড ছাড়াও। শ্বাসকষ্ট ছাড়া আর কি কি ধরনের সমস্যা দেখা দিলে একজন ফুসফুস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি? নিশ্চয়ই। তো শ্বাসকষ্ট ছাড়া ফুসফুসে যদি রোগ হয়, তার মধ্যে কাশি একটা প্রধান সিমটম। অনেক রোগ আছে, যেমন অ্যাজমা আছে, যেমন ইনফেকশন আছে, যেমন লাং ফাইব্রোসিস আছে, সবকটাতে কাশি হয়। কাশি যদি হয়, অনেক দিন ধরে যদি জ্বর হয়, বুকে কোনো ব্যথা হয়, হার্টের রোগেও বুকে ব্যথা হতে পারে, কিন্তু ফুসফুসের রোগে বুকে ব্যথাটা অন্য ধরনের হয়, কিন্তু তবু বুকে কষ্ট হতে পারে। কারো যদি ওয়েট লস হচ্ছে, যার কারণ বুঝতে পারছে না, তাহলে আমাদের একজন ফুসফুসের স্পেশালিস্টকে নিশ্চয়ই কনসাল্ট করা দরকার। দাদু, আপনি একটু আগে সিওপিডির কথা বলছিলেন, সেই সিওপিডি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি এখন পৃথিবীতে যেটা আমরা বলি ফোর্থ মোস্ট কমন ডিজিজ হয়ে গেছে। এর প্রধান কারণটা হচ্ছে স্মোকিং, সেটা সিগারেট হোক, বিড়ি হোক, হুক্কা হোক, এটা হচ্ছে প্রধান কারণ। এবার 25 থেকে 30% সিওপিডি নন স্মোকারদের হয়। তার মধ্যে এনভায়রনমেন্টাল পলিউশন একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ। আর সবাই আপনারা জানেন এখন যেভাবে আমাদের পৃথিবীতে পলিউশনের চর্চা হচ্ছে, আর ন্যাচারালি এটার জন্যে সিওপিডিটা অনেক বেড়ে গেছে। তারপরে ইনডোর পলিউশন খুব ইম্পর্টেন্ট। অনেক গরিব দেশগুলোতে, আর স্পেশালি ভদ্র মহিলারা যারা রান্না করে কুকিং গ্যাস ছাড়া, যেটাকে আমরা বায়োমাস ফিউয়েল বলি, তার এক্সপোজারে কিন্তু সিওপিডি হতে পারে ওদের স্মোকিং না করলেও। তাই জন্যে সিওপিডি ইজ কমন ইন স্মোকার্স অ্যান্ড অলসো সিন ইন নন স্মোকার্স। সিওপিডি কি কোনোদিন বংশগত হতে পারে? না, সিওপিডি বংশগত সাধারণত হয় না। বংশগত রোগ যেটা হয় সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা একটা অ্যালার্জি রোগ, যে তার জেনেটিক প্রিডিসপোজিশন হয়। সিওপিডি বেশিরভাগ ক্ষেত্রে বংশগত হয় না। কয়েকটা রেয়ার ফর্মস অফ সিওপিডি আছে যেটাতে বংশগত এফেক্ট হতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটাকে আমরা একটা বংশগত রোগ বলবো না, বাই অ্যান্ড লার্জ। সিওপিডির চিকিৎসা কি? সিওপিডির প্রথম চিকিৎসা হচ্ছে যারা যদি স্মোক করে, স্মোকিং বন্ধ করা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। এটা না বন্ধ করলে সিওপিডি কখনই ভালো হতে পারে না। যদি নন স্মোকারদের সিওপিডি হয় আর আমরা তাদের কারণটা যদি আইডেন্টিফাই করতে পারি, সেটা থেকে দূর থাকতে হবে যদি সম্ভব হয়। এরপরে সিওপিডির চিকিৎসা আমরা বলি, যেমন একটা চেয়ারে 4টে পা হয়। আমি এটা সবসময় পেশেন্টদের বলি, দেখো সিওপিডির চিকিৎসাও 4টে পা। ফার্স্ট হচ্ছে তোমার স্মোকিং বন্ধ করা, যদি তুমি স্মোকিং বন্ধ করো। 2 নম্বর হচ্ছে ওষুধ। এবার ওষুধ আপনারা সবাই জানেন
গত 30 বছরে পৃথিবীতে লাংসের চিকিৎসার জন্য সিওপিডি আর অ্যাজমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ইনহেলার্স। তার কারণ হচ্ছে ইনহেলার যেখানে রোগ সেখানে ওষুধটা পৌঁছয় আর খুব কম মাত্রায় ডোজ থাকে, তার ফলে এফেক্ট ভালো হয় কিন্তু সাইড এফেক্ট হয় না। তো নানা রকম ইনহেলার আমরা সিওপিডিতে দিই, তার মধ্যে প্রধান ইনহেলারকে আমরা বলি ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর মানে হচ্ছে লাংসে যে নিঃশ্বাসের ফুসফুসে যে শ্বাসের নলিগুলো ওগুলো যেগুলো ন্যারো হয়ে যায় ওগুলোকে খোলা, তাই জন্যে ব্রঙ্কোডাইলেটেসে প্রথম রোল। এর ছাড়া সিওপিডিতে যদি আমরা ওষুধের কথা বলি, কোনো পেশেন্টদের আমরা ইনহেলারে স্টেরয়েডও দিই, তাদের কাজ করে। সব পেশেন্টদের সিওপিডিতে কিন্তু সেটা লাগে না। তারপরে যদি সিওপিডি পেশেন্টদের বারে যদি ইনফেকশন হয়, সেখানে অনেকবার অ্যান্টিবায়োটিকের রোল আছে, কিন্তু সব সময় অ্যান্টিবায়োটিকের রোল এই লাং ডিজিজে সিওপিডি অ্যাজমাতে নয়। আমাদের দেশে একটু টেন্ডেন্সি আছে অ্যান্টিবায়োটিক অনেকটা ওভার ইউজ করা। এর ছাড়াও নানা রকম ওষুধ আছে যেগুলোকে আমরা ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ করি। পুরনো কালে ডেরিফাইলিন বলে একটা ওষুধ ছিল যেটা খুব ব্যবহার হতো, এখন তার ইউজটা আমরা অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ দেখা গেছে যে অতটা ইফেক্টিভ ওষুধ ওগুলো নয়। কিন্তু মেন চিকিৎসা হচ্ছে সিওপিডিতে ইনহেলার, তার মধ্যে ব্রঙ্কোডাইলেটর। এবার নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে সিওপিডিতে ওষুধ যত জরুরি ততই জরুরি আছে এক্সারসাইজ, নিউট্রিশন আর যেটাকে আমরা বলি পজিটিভ অ্যাটিটিউড। এগুলোকে আজকাল আমরা একটা কম্বাইন করে পালমোনারি রিহ্যাবিলিটেশন একটা নাম দিয়েছি। তাতে ফিজিক্যাল এক্সারসাইজ, নিউট্রিশনাল অ্যাডভাইস অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইনভলভ। এটা করে দেখা গেছে যে রুগীদের খুবই লাভ হয়। আগে কি হতো, একটা পেশেন্ট সিওপিডির হাঁটলে তার শ্বাসকষ্ট হয়, বাড়ির লোক বা ডাক্তাররা অনেকবার বলতো না বেশি হাঁটবে না কারণ তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সেটা না করলে সে আরও ডিকন্ডিশনড হয়ে যায়, তারও আরও মাসেল ওয়েস্ট, রেসপিরেটরি সিস্টেম এফিসিয়েন্সি আরও কমে যায়। তো তার পক্ষে এটা খারাপ। ইনফ্যাক্ট উল্টো করতে হবে, তাকে এনকারেজ করতে হবে যত বেশি কর, একটু শ্বাসকষ্ট হলেও সেটা সহ্য করতে হবে। তারপরে আজকাল আমাদের কাছে পোর্টেবল অক্সিজেন ডিভাইস আছে। যদি আমরা দেখি কেউ হাঁটছে, তার অক্সিজেন লেভেল বেশ নেমে যাচ্ছে, তাহলে উপায় আছে যে অক্সিজেন লাগিয়ে তাকে হাঁটান। তো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে স্টপিং স্মোকিং, মেডিকেশনস, তারপরে এই পালমোনারি রিহ্যাবিলিটেশন, তার মধ্যে এক্সারসাইজ, নিউট্রিশন, সাইকোলজিক্যাল কাউন্সেলিং আর একটা কনস্ট্যান্ট ফলো আপ। তারপরে খুব রেয়ার কেসেসে সার্জারির রোল আছে, ব্রঙ্কোস্কোপি করে লাংসে কিছু আমরা করতে পারি যাতে সিওপিডি তো হেল্প করে, কিন্তু এগুলো খুবই লিমিটেড ট্রিটমেন্ট, সুটেবল ফর এ ভেরি ফিউ নাম্বার অফ পেশেন্টস। আজকাল তো লাং ট্রান্সপ্লান্টের কথা অনেক রোগে হচ্ছে, কিন্তু এগুলো কত লোকের পক্ষে সম্ভব? খুবই কম। ডাক্তারবাবু, আপনি একটু আগে ডায়েটের কথা বলছিলেন, তো সিওপিডি পেশেন্টের ডায়েট নিয়ে যদি আরেকটু এক্সপ্লেন করেন। দেখুন, সিওপিডি পেশেন্টদের কি হয়, অনেকবার ওদের ওয়েট লস হয় ফুসফুসে কষ্টর জন্যে। এই ওয়েট লসের জন্যে ওদের মাসল ওয়েস্টিং হয়, মাসল ওয়েস্টিং হলে আরও শ্বাসকষ্ট বাড়ে। তো সেটা একটাকে আমরা বলি একটা ভিশিয়াস সাইকেল হয়। এবার এই ভিশিয়াস সাইকেল ব্রেক করতে গেলে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন দরকার হয়। পেশেন্টরা অনেকবার শ্বাসকষ্টর জন্যে একসঙ্গে ভালো করে খেতে পারে না, তো আমরা সবসময় বলি তোমরা একটু স্মল ফ্রিকুয়েন্ট মিলস করবে যাতে ওদের কষ্টটা কম হয়। তারপরে সাফিসিয়েন্ট ক্যালোরিজের দিক থেকে দেখতে হবে আর সাফিসিয়েন্ট প্রোটিন ইনটেক, এই ব্যালেন্সটা খুব বেশি দরকার। আর ওদের এনকারেজ করতে হবে খেতে, যদি একসঙ্গে বেশি না পারে মাঝে মাঝে স্ন্যাক করবেন। আর যদি ডায়াবেটিস না হয় তাহলে তো ক্যালোরি দেওয়া আমাদের পক্ষে একটু সোজা, মুশকিল একটু বেশি হয় যারা ডায়াবেটিক। তো ডায়েটের এইটুকু রোল আছে যে আমাদের পেশেন্টের ওয়েট গেন একটু আমরা করাতে চাই। কোনো পেশেন্টদের উল্টো হয়, যারা খুব ওবিজ তাদের ন্যাচুরালি আমরা ওয়েট একটু লস করাতে চাই, তো সেইভাবে ডায়েট ওদের অ্যাডভাইস করা হয় ওয়েট লসের জন্য। তো সিজন চেঞ্জের সঙ্গে কি সিওপিডি পেশেন্টের কোনো রিলেশন রয়েছে? সিজন চেঞ্জের সঙ্গে সবকটা
লাংসের ডিজিজের সম্পর্ক রয়েছে, আর রোগটা বাড়তে পারে সার্টেন টাইমস অফ দ্য ইয়ার, কিন্তু সিওপিডির চেয়েও বেশি সিজন চেঞ্জের সম্পর্ক অ্যাজমাতে বেশি রয়েছে সিওপিডির তুলনায়। কারণ সিওপিডি মোটামুটি একটা পেশেন্টের ক্রনিক সিমটম, তো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার মানে মোটামুটি সারা বছরই থাকে। ওয়ারাজ অ্যাজমা বেশিরভাগ পেশেন্টদের এপিসডিক হয়, সিজনাল হতে পারে, তাদের অনেকবার চেঞ্জ অফ সিজনে সিমটমস বাড়ে। আর এবার সবার একই সিজনে বাড়ে না, কারো যখন আমরা শীতকাল আসছে, যেমন কলকাতায় অনেকের পুজোর সময় সিমটম বেড়ে যায়, তারপরে কারোর উইন্টারের শেষে বেড়ে যায়, কারো কারো মনসুন সিজনে বেশি হয়। তো এটা ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটির উপরে নির্ভর করে। কিন্তু ইন জেনারেল উইন্টারে কারণ পলিউশন বেশি হয়, স্মগ বেশি হয়, সিওপিডিও বাড়তে পারে, অ্যাজমাও বাড়তে পারে, বা যাদের লাঙে নানা রকম অন্য রোগ আছে সেটাও কিছুটা বাড়তে পারে। কোভিড কি সিওপিডির চান্সেসকে আরও বাড়িয়ে দিতে পারে? দেখুন, যে কোনো রোগে যদি লাং ড্যামেজ হয়, পরে গিয়ে পরবর্তীকালে সিওপিডির চান্সটা একটু বেড়ে যায়। কিন্তু কতটা বাড়ায়, কি বাড়ায়, এটা আমাদের বুঝতে মিনিমাম এখন 5 থেকে 10 বছরের স্টাডি লাগবে। তো এই উত্তরটা এখন বলা, এর উত্তর দেওয়াটা খুবই মুশকিল যে কতটা বাড়াবে। কিন্তু যে কোনো লাং ড্যামেজে সিওপিডি চান্স ভবিষ্যতে কিছুটা বাড়তে পারে। সেটা আমরা যেমন একটা পুরনো রোগ যেমন টিউবারকিউলোসিস, তাতেও দেখি, আজকাল দেখি যে যাদের আগে টিউবারকিউলোসিস হয়েছিল তাদের কিছুটা সিওপিডির চান্স হওয়াটা চান্স বেড়ে যায়। তো সেটাও কোভিডের সঙ্গে হতেও পারে।